কুষ্টিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের দ্বাদশ বিজ্ঞান শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইন্দ্রজিৎ কুমার রায়, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আজকে আমাদের অনলাইন ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কনিক অধ্যায়ের পরাবৃত্ত সম্বন্ধে আমরা আলোচনা করব। এর আগে কনিকের উপরে তোমাদের 2টা ক্লাস হয়েছে। সেই ক্লাসে তোমরা কনিক কি, কনিক কত প্রকার, তারপর সেই কনিকের মধ্যে কনিকের 3 প্রকার আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, সেই পরাবৃত্ত সম্বন্ধে তোমাদের আলোচনা করা হয়েছে। পরাবৃত্তের যে জেনারেল ইকুয়েশন, সাধারণ সমীকরণ, সেই সমীকরণগুলো ডেভেলপ করা হয়েছে বা সমীকরণগুলো কিভাবে আসছে তার প্রমাণ দেওয়া হয়েছে। তারপরে সেই সূত্রের মাধ্যমে অঙ্ক তোমরা পরবর্তী ক্লাসে সলভ করেছ। আজকেও আমরা সেই অঙ্ক সলভ করব। সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের অঙ্ক সলভ করার কথা। তা সেই প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের যে বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে সেটা হলো, গত ক্লাসে তোমরা দেখেছো বা বুঝেছো যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্যে তোমাদের কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখা প্রয়োজন। সেটা হলো যে পরাবৃত্তের বা কনিকের যে মূল বিষয়গুলো থাকে, পরাবৃত্তের মূল বিষয় যেগুলো থাকে, যেমন উপকেন্দ্র, অক্ষ, দ্বিকাক্ষ, শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্ব, এই যে বিষয়, এইগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে যে পরাবৃত্তের কোনটা উপকেন্দ্র, কোনটা শীর্ষ, কোনটা দ্বিকাক্ষ, কোনটা উপকেন্দ্রিক লম্ব, দ্বিকাক্ষ এবং অক্ষের মধ্যে সম্পর্ক কী। এই যে গত ক্লাসে তোমরা মেইনলি শিখেছো যেটা, সেটা হলো এ পর্যন্ত অঙ্ক যেগুলো করানো হয়েছে তাতে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকলে তার যে প্রপার্টি আছে 6 প্রকার। পরাবৃত্তের সমীকরণ 6 ধরনের আছে, তোমরা জানো। পরাবৃত্তের সমীকরণ 4 ধরনের আছে। সেটা একটা সমীকরণ হলো y² = 4ax, আর একটা সমীকরণ y² = 4ax, আর একটা সমীকরণ x² = 4ay, আর একটা সমীকরণ x² = -4ay। এই যে 4 ধরনের সমীকরণ আছে পরাবৃত্তের, এই 4 ধরনের সমীকরণের প্রত্যেকটা সমীকরণে আমার 6টা বিষয় বের করার প্রয়োজন পড়ে। একটা হলো তার উপকেন্দ্রের স্থানাঙ্ক বা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দু। তারপরে আমার প্রয়োজন পড়ে অক্ষ জানার প্রয়োজন পড়ে। তারপরে অক্ষের পরে উপকেন্দ্র জানার প্রয়োজন পড়ে। উপকেন্দ্র জানার প্রয়োজন পড়ে। তারপরে উপকেন্দ্রিক লম্ব, তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তারপরে দ্বিকাক্ষ। এই যে 6টা জিনিস, এই 6টা জিনিস কোনটা কোথায় থাকে পরাবৃত্তের, সেই সম্বন্ধে তোমার যদি একদম প্র্যাকটিক্যাল জ্ঞান না থাকে তাহলে কিন্তু অঙ্ক করতে গিয়ে ঝামেলায় পড়তে হবে। উপকেন্দ্র, এই যে পরাবৃত্তের আমরা যে উপকেন্দ্র বা শীর্ষ বা অক্ষ, দ্বিকাক্ষ, উপকেন্দ্রিক লম্ব, এটা কোথায় কোনটা থাকে সে সম্বন্ধে খুব ভালো বুঝতে হবে। যেমন আমরা যদি এই পরাবৃত্তটার যদি
লেখচিত্র আঁকার চেষ্টা করি, তাহলে পরাবৃত্তটা হবে এই টাইপের। দেখো এইখানে যে জিনিসগুলো, শীর্ষ, এই পরাবৃত্তের চলার পথের একদম টপ পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে শীর্ষ। শীর্ষকে সাধারণত এ দিয়ে প্রকাশ করা হয়। পরাবৃত্তের কনিকের যে ডেফিনেশন তোমরা জেনেছো, কনিকের ডেফিনেশন হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে চলার পথের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে একটা নির্দিষ্ট সরলরেখার দূরত্ব, এই দুই দূরত্বের অনুপাত যদি ধ্রুব সংখ্যা হয় তাহলে সেই চলার পথকে বলা হয় কনিক। তাহলে এই যে নির্দিষ্ট বিন্দুর কথা বলা হচ্ছে, সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় উপকেন্দ্র। এই উপকেন্দ্র এবং শীর্ষ এই দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে বলা হয় অক্ষ। উপকেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত লম্বটা হলো উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু যদি এল এবং এল ড্যাশ হয় তাহলে এল এল ড্যাশ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এবং দিকাক্ষ হচ্ছে এই যে উপকেন্দ্রিক লম্বের সমান্তরাল একটা সরলরেখা। অর্থাৎ এই দিকাক্ষ এবং অক্ষ দেখো পরস্পরের উপর লম্ব। তোমরা গতদিন পর্যন্ত যে দুই ধরনের প্রবলেম সলভ করেছো, এক হচ্ছে যে সেই পরাবৃত্তের যখন ইকুয়েশন দেওয়া থাকবে সেই ইকুয়েশনের যে প্রপার্টিগুলো আছে, এই যে ছয়টা প্রপার্টি বের করা তোমরা শিখেছো। দ্বিতীয় দিন তোমরা শিখেছো যে এই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা, সমীকরণ দেওয়া থাকলে তার প্রপার্টি বের করা, আর একটা হলো প্রপার্টি দেওয়া থাকলে অর্থাৎ উপকেন্দ্র এবং দিকাক্ষ দেওয়া থাকলে তার সমীকরণ বের করা তোমরা শিখেছো। সমীকরণ বের করেছো কিভাবে? SP ইকুয়াল টু PM। এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু যদি P হয়, তার স্থানাঙ্ক XY হয়, তাহলে SP আর PM এরা পরস্পর সমান হবে। তার কারণ পরাবৃত্তের ডেফিনেশনেই বলা হয়েছে যে উপকেন্দ্র থেকে চলার পথের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব এবং সেই বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব, দ্যাট মিনস দ্বিকাক্ষের দূরত্ব, এই দুই দূরত্ব সমান হলেই সেটা হবে পরাবৃত্ত। তাহলে যখনই একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হবে তোমাকে, তখনই এই দুইটা জিনিসের দিকে খেয়াল করতে হবে যে তার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কিনা, তার দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া আছে কিনা। যদি উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে, দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া থাকে, তাহলে এই যে সংজ্ঞা অনুসারে এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু কনসিডার করে SP ইকুয়াল টু PM এটা বসিয়ে দিলে, ক্যালকুলেশন করলেই পরাবৃত্তের সমীকরণ বেরিয়ে দেয়, যেটা তোমরা গত ক্লাস পর্যন্ত করেছো। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যখন পরাবৃত্তের এই উপকেন্দ্র কিংবা দিকাক্ষ দেওয়া থাকবে না, অর্থাৎ উপকেন্দ্র দেওয়া আছে দিকাক্ষ দেওয়া নেই, অথবা দিকাক্ষ দেওয়া আছে উপকেন্দ্র দেওয়া নেই, এরকম সমস্যা কিভাবে সলভ করতে হয় সেই টাইপের জিনিসগুলো আমরা একটু দেখতে চাই। তা আশা করি তোমরা আমাদের আলোচনার সময় আমার সাথে থাকবে, এবং তোমাদের সাথে তো এই দ্বিতীয় বর্ষে আজকেই প্রথম ক্লাস আমার, এবং সেটাও সরাসরি তোমাদের সাথে দেখা না হয়ে ক্লাস নিতে হচ্ছে। তো তারপরও এই যে করোনাকালীন সময়ে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় আমরা যে ক্লাস নিয়ে যাচ্ছি, এবং আশা করি এটা তোমাদের জন্য ফলপ্রসূ হবে। তো চলো আমরা একটা প্রবলেম সলভ করি। একটা প্রবলেম আমরা লিখছি। উপকেন্দ্র -1,3 এবং শীর্ষবিন্দু 4,3
পরাবৃত্তের সমীকরণ তার অক্ষের সমীকরণ ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এই হলো প্রবলেমটা। এই প্রবলেমে দেখো একটা জিনিস, উপকেন্দ্র দেওয়া আছে কিন্তু দ্বিকাক্ষ বা নিয়ামক বা ডাইরেক্ট্রিস এটা দেওয়া নেই। যদি দেওয়া থাকতো তাহলে আমার আর কোনো ঝামেলায় পড়তে হতো না, কিন্তু এখানে একটা প্রবলেম আমরা ফেস করছি, সেটা হচ্ছে যে উপকেন্দ্র দেওয়া আছে কিন্তু দ্বিকাক্ষ দেওয়া নেই। তাহলে আমাদের টার্গেট হবে কি করে দ্বিকাক্ষ বা দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করতে পারি। যখনই দ্বিকাক্ষের সমীকরণ বের করে ফেলবো, দ্বিকাক্ষের সমীকরণ বের করার সাথে সাথে আমরা ওই যে SP = PM এই সম্পর্কের মাধ্যমে আমরা পরাবৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারব। এখন অনেকের ক্ষেত্রে কিন্তু চিত্র দেওয়া খুবই ভালো। চিত্র দিলে বা জ্যামিতিতে যদি তুমি চিত্র দাও, চিত্র দিলে অঙ্কের 80% আগেই সলভ হয়ে যায়। সেই কারণে আমরা এই অঙ্কটা সলভ করতে গিয়ে তার চিত্র দেওয়ার চেষ্টা করব, এবং চিত্র খসড়া ফিগার দিলেই হবে। সমাধান এখানে উপকেন্দ্র হচ্ছে -1 3, শীর্ষবিন্দু 4 3। তাহলে এটা আমরা x অক্ষ y অক্ষের সাপেক্ষে চিত্র না এঁকে খসড়া ফিগার দিলেও হবে, অর্থাৎ x অক্ষ y অক্ষ যখনই দেবো তখন কোথায় তার অবস্থান আছে সেটা নির্দেশের প্রয়োজন পড়ে। সেই জন্য আমরা x অক্ষ y অক্ষ চিহ্নিত না করে একটা খসড়া ফিগার দেওয়ার চেষ্টা করছি। উপকেন্দ্রকে আমরা S দিয়ে প্রকাশ করি, শীর্ষবিন্দুকে A দিয়ে প্রকাশ করি, আর দ্বিকাক্ষকে M Z M' দিয়ে প্রকাশ করি। আমার এখানে দেওয়া আছে উপকেন্দ্র, উপকেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে -1 3, শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে A 4 3। এই দুইটা জিনিস মাত্র দেওয়া আছে। এই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, তার অক্ষের সমীকরণ বের করতে হবে, এবং এই যে উপকেন্দ্রিক লম্ব, সেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। অ্যাকচুয়ালি পরাবৃত্তের সমীকরণ বের করার সাথে সাথে কিন্তু সবগুলো চলে আসবে। তা আমরা সেই পরাবৃত্তের সমীকরণ বের করার জন্যে যে উপকেন্দ্র দরকার এবং দ্বিকাক্ষের সমীকরণ দরকার, সেই উপকেন্দ্রটা আমার দেওয়া আছে কিন্তু দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া নেই। কাজেই আমার টার্গেট হবে এই দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করা। তো এখানে দেখতে পাচ্ছি যে শীর্ষবিন্দু দেওয়া আছে। তাহলে আমরা দেখো, যদি এই শীর্ষ এবং এই উপকেন্দ্র, আমরা বলেছি অক্ষের ডেফিনেশনে যে উপকেন্দ্র এবং শীর্ষ এই দুই বিন্দু সংযোজক এই দুই বিন্দু সংযোজক সরলরেখাকে পরাবৃত্তের অক্ষ বলা হয়। তাহলে এই দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করার সাথে সাথে আমার অক্ষের সমীকরণ পেয়ে যাব।
দেখো এই অক্ষের সমীকরণ যখন পেয়ে যাব, এই অক্ষের সমীকরণের সাথে অক্ষ আবার দিকাক্ষের উপর লম্ব, তাহলে আমার টার্গেট কিন্তু এই দিকাক্ষের সমীকরণ নির্ণয় করা। তাহলে দিকাক্ষটা যেহেতু অক্ষের উপর লম্ব, অক্ষের সমীকরণ যদি আমার জানা থাকে তার উপর লম্ব রেখার সমীকরণ বের করতে পারলেই দিকাক্ষের সমীকরণ বের হয়ে যাবে। কিন্তু সেখানে একটা প্রবলেম আছে, সেটা হলো এই দিকাক্ষের সমীকরণ, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ যখন নির্ণয় করব তখন একটা ধ্রুবক পদ আসবে। ওই যে কোনো সরল রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে গেলে সহগের পরিবর্তন প্লাস ধ্রুবকের পরিবর্তন করতে হয়। তাহলে এই যে ধ্রুবকের পরিবর্তন, যখন নতুন একটা ধ্রুবক কে নিয়ে আসবো তখন সেই কে এর মান বের করবো কিভাবে? সেই রেখাকে তো একটা বিন্দু দিয়ে পাস করাতে হবে সেই কে এর মান নির্ণয় করার জন্য, কিন্তু সেই রেখাটা এখানে শুধু জেড বিন্দু দিয়ে দেয়, সেই জেড বিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া নেই। কাজেই এইটা নির্ণয় করতে গেলে আমার জেড বিন্দুর স্থানাঙ্কটা জানা দরকার। তাহলে এই জেড বিন্দুর স্থানাঙ্ক জানতে গেলে কিভাবে সেটা জানবো? দেখো একটা আরেকটার সাথে কোরিলেটেড, আর এই জন্য আমি প্রথমেই বলেছি যে পরাবৃত্ত সংশ্লিষ্ট যে রাশিগুলো আছে, যে বিষয়গুলো আছে, উপকেন্দ্র, উপদিকাক্ষ, তারপরে অক্ষ, তারপরে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র, ও এই যে নিয়ামক রেখার এই যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুর মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের বিষয়গুলো আমার জানতে হবে। তাহলে কি করে? এই যে এখানে যেমন আমার শীর্ষবিন্দু দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, এই জেড এর স্থানাঙ্ক দেওয়া নেই। তাহলে এইটা এবং এইটার মধ্যে সম্পর্ক যদি আমি না জানি তাহলে কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো না। আবার যদি অক্ষ এবং দিকাক্ষের মধ্যে সম্পর্ক কি সেটা যদি না জানি তাহলে আমি দিকাক্ষের সমীকরণ নির্ণয় করতে পারবো না। সেই জন্যে আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে সংশ্লিষ্ট পরাবৃত্ত সংশ্লিষ্ট যে বিষয়গুলো থাকে, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, শীর্ষ, দিকাক্ষ, সেইগুলোর মধ্যে যে রিলেশন আছে সেগুলো সম্বন্ধে ভালো জ্ঞান রাখা। আমরা এখানে উপকেন্দ্র -1,3 দেওয়া আছে, আমরা উপকেন্দ্রকে এস দিয়ে প্রকাশ করছি। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,3, শীর্ষবিন্দুর স্থানাঙ্ককে আমরা এ দিয়ে প্রকাশ করছি। তাই আমরা ধরে নিচ্ছি এটাকে, সেই জন্য আমরা লিখি, মনে করি উপকেন্দ্র S -1,3, শীর্ষবিন্দু A 4,3, দিকাক্ষ MZ M' এবং জেড বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা ধরে নিলাম। তার কারণ কি, আমরা দেখতে পাচ্ছি যে এই সরলরেখা বা নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা জেড বিন্দুর স্থানাঙ্ক জানা দরকার হবে। এই রেখা লম্ব রেখার সমীকরণ যখনই বের করবো তখন ধ্রুবক একটা আসবে, সেই ধ্রুবকের মান নির্ণয় করতে গেলে আমার জেড বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে, তারপর এই রেখাটা জেড বিন্দু দিয়ে যায়। সেই জন্য জেড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য আমরা চেষ্টা করছি। ধরে নিলাম জেড বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা। তাহলে এইবার এই এ, জেড এবং এস এর মধ্যে সম্পর্কটা কি? সেটা আমার জানা দরকার। আমরা জানি যে জেড এ এবং এস এর মধ্যে সম্পর্ক আছে। তাহলে এই এ, জেড এবং এস এর মধ্যে সম্পর্ক হচ্ছে, এটা হচ্ছে জেড এস এর মধ্যবিন্দু। তার কারণ ডেফিনেশনে আমরা বলেছি, পরাবৃত্তের ডেফিনেশনে, যে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের চলার পথের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব আর সেই বিন্দু থেকে নির্দিষ্ট রেখার দূরত্ব, দুই দূরত্ব সমান হবে। তার মানে এ এস আর এ জেড সমান হবে। তার মানে এটা হচ্ছে জেড এস এর মধ্যবিন্দু হবে। তো সেই কথা লিখছি আমরা, এ জেড এস এর মধ্যবিন্দু হওয়ায়
এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা আমরা জানি, এই 4টা তাহলে কি করে পাচ্ছি? 4 ইকুয়াল টু এর ভুজ যোগ এর ভুজ বাই 2। এর ভুজ কত হয়েছে? আলফা। এর ভুজ -1 ডিভাইডেড বাই 2, বা আলফা ইকুয়াল টু 9। 4 দুগুণে 8, অনেক পাশে গেলে 9 হয়ে যায়। আবার এই কোটি কি করে পাচ্ছি? 3 ইকুয়াল টু বিটা প্লাস 3 ডিভাইডেড বাই 2। সেখান থেকে বিটা ইকুয়াল টু হলো 3 দুগুণে 6 থেকে 3 দিলে থাকে 3। অতএব জেড এর স্থানাঙ্ক 9 3। জেড এর স্থানাঙ্ক আমরা পেলাম 9 3। আমাদের এই যে এই দ্বিঘাতের সমীকরণ নির্ণয় করার জন্য এই যে জেড বিন্দুর স্থানাঙ্ক জানার যে দরকার ছিল, সেই জেড বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিলাম। এবার তাহলে অক্ষের সমীকরণ জানা দরকার। অক্ষের সমীকরণ নির্ণয় করছি। অক্ষ তথা এএস এর সমীকরণ। দুইটা বিন্দুগামী আমরা সরলরেখার সমীকরণে দেখেছি, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 মাইনাস মাইনাস প্লাস y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। সেখান থেকে ক্যালকুলেশন করলে x মাইনাস 4/5 এটা ইকুয়াল টু y মাইনাস 3/0 বা y মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা বের হলো আমার অক্ষের সমীকরণ, y মাইনাস 3 ইকুয়াল টু 0। এই যে অক্ষের সমীকরণ পেয়ে গেছি, দেখো অক্ষের সমীকরণ পেলাম। এখন দ্বিঘাক্ষটা তো অক্ষের উপর লম্ব, যেহেতু দ্বিঘাক্ষ is perpendicular to অক্ষ, সেহেতু দ্বিঘাক্ষের সমীকরণ, সেহেতু একবারে লিখি mz m ড্যাশ এর সমীকরণ কি হবে? এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমার লাগবে। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করার জন্য আমরা এই রেখার সমীকরণটাকে দেখো এভাবে লিখতে পারি, 0 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3 সমান 0। এখানে এক্স এর সহগটা আনতে হবে, তার কারণ লম্ব রেখার সমীকরণে সহগগুলো ইন্টারচেঞ্জ করে, সেই জন্য এখানে এক্স এর টার্ম নেই, তার মানে এক্স তো আর 0 হতে পারে না, তার সহগ 0 হতে পারে। সেই জন্য 0 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এর লম্ব রেখার সমীকরণ, এর সহগ যাবে এর ঘাড়ে, তাহলে এক্স, আর এর সহগ আসবে এর ঘাড়ে, তাহলে হলো 0 প্লাস কে সমান 0। এই যে ধ্রুবক পদে পরিবর্তন করেছি, এখানে ধ্রুবক ছিল -3। লম্ব রেখার সমীকরণে উদর পিণ্ডি বুদর ঘাড়ে, বুদর পিণ্ডি উদো, চিহ্ন চেঞ্জ, কনস্ট্যান্ট চেঞ্জ ইকুয়াল টু 0। তাহলে এইখানে এইটার বেলায় চিহ্ন চেঞ্জ, এই দুইটার যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করতে হয়। তো আমি চিহ্ন, ধরো এইটার চিহ্ন চেঞ্জ করলাম, তো এইটার চিহ্ন চেঞ্জ করলে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য x প্লাস কে ইকুয়াল টু 0 ধরে নিলাম। যে তাহলে এটা হলো নিয়ামক রেখার সমীকরণ। এটা আমরা পেলাম নিয়ামক রেখার সমীকরণ। এখন দেখো যে এটাকে যদি 1 নম্বর দিয়ে প্রকাশ করি, আমার টার্গেটই কিন্তু নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করা। তো এই যে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ যখন পেয়েছি, সেখানে একটা অজানা রাশি দেখছি কে। এই কে এর মান নির্ণয় করার জন্য আমরা যে বিন্দুটা বের করে রেখেছিলাম, জেড এর মান, জেড এর স্থানাঙ্ক বের করে রেখেছিলাম, এই নিয়ামক রেখাটা তো সেই জেড বিন্দু দিয়ে যাবে। তাহলে একে ওই জেড বিন্দু দিয়ে পাস করে, তাহলে কে এর মান পেয়ে যাবে। তাহলে 1 নং
রেখা Z9,3 বিন্দুগামী। অতএব x এর পরিবর্তে 9 প্লাস k ইকুয়াল টু 0 বা k ইকুয়াল টু -9। এক নম্বরে k এর মান বসিয়ে পাই। কি হবে? x - 9 ইকুয়াল টু 0। এই যে mz m' অর্থাৎ দ্বিঘাতের সমীকরণ আমরা পেয়ে গেলাম x - 9 ইকুয়াল টু 0। আমরা এটাই কিন্তু এতক্ষণ ধরে বের করার চেষ্টা করেছি যে উপকেন্দ্র দেওয়া আছে, আমি এনিহাও দ্বিঘাতের সমীকরণ বের করতে পারি কিনা। যখনই দ্বিঘাতের সমীকরণ পেয়ে গেলাম, এইবার আমার ওই যে p ইকুয়াল টু pm। এখন p বিন্দু তো এখানে আমি লিখি নাই এখন পর্যন্ত, তো সেই জন্যে p বিন্দুটা আমরা ধরে নিতে পারি। ধরি পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু p অফ x y। তাহলে সংজ্ঞা অনুসারে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে SP ইকুয়াল টু PM। এই যে এইখানে যদি আমি একটা বিন্দু ধরে নিতাম P, যার স্থানাঙ্ক xy, তাহলে SP সমান PM হতো। তাহলে সেখান থেকে SP স্কয়ার এটা ইকুয়াল টু PM স্কয়ার, বা SP যখন বের করব তখন এর ভূদ্বয়ের অন্তরের বর্গ অর্থাৎ x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার এটা ইকুয়াল টু PM স্কয়ার যখন করব তখন x মাইনাস 9 এর মডুলাস ডিভাইডেড বাই রুট অফ 1, x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ারের রুট, এটা হোল স্কয়ার দিয়ে দেব। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার এটা ইকুয়াল টু x মাইনাস 9 হোল স্কয়ার। যেহেতু মডুলাস স্কয়ার করলে পরে মডুলাস উঠে যায়, এখান থেকে দেখো y মাইনাস 3 হোল স্কয়ার এটা ইকুয়াল টু x মাইনাস 9 হোল স্কয়ার মাইনাস x প্লাস 1 হোল স্কয়ার, বা y মাইনাস 3 হোল স্কয়ার এটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। তাহলে a প্লাস b ইন্টু a minus b, x minus 9 minus x minus 1, a plus b into a minus minus b, b করলে পরে x plus 1 এর আগে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, বা y minus 3 whole square এটা ইকুয়াল টু তাহলে twice x minus 8, twice x minus 8, 9 থেকে 1 গেলে থাকে 8, আর এখানে x s কাটা যায় মাইনাস 10, বা সেখান থেকে লেখা যায় y মাইনাস 3 হোল স্কয়ার এটা ইকুয়াল টু, এখান থেকে 2 যদি কমন নিয়ে আসি, কমন নিলে হবে মাইনাস 20x মাইনাস 4। তাহলে এই যে সমীকরণটা পেলাম y মাইনাস 3 হোল স্কয়ার এটা ইকুয়াল টু মাইনাস 20 ইন্টু x মাইনাস 4, এটাই কিন্তু আমার সেই পরাবৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এর আগে প্রথমে আমরা অক্ষের সমীকরণ যেটা পেয়েছিলাম সেই অক্ষের সমীকরণ ছিল y মাইনাস 3, এই অক্ষের সমীকরণ হয়েছিল y মাইনাস 3, তারপরে পরাবৃত্তের সমীকরণ পেলাম একটা, তাহলে দুইটা অ্যান্সার পেয়ে গেছি। অক্ষের সমীকরণ পেয়েছি y মাইনাস 3 ইকুয়াল টু 0, আর পরাবৃত্তের সমীকরণ পেলাম y মাইনাস 3 হোল স্কয়ার এটা ইকুয়াল টু মাইনাস 20 ইন্টু x মাইনাস 4। এখন এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার কথা বলেছি, আমরা প্রথমেই বলেছি
যে পরাবৃত্তের ক্ষেত্রে যে 6টা বিষয় থাকে সেই বিষয়গুলো আমাদের ভালো করে বুঝতে হবে। এই যে জেনারেল ইকুয়েশন যেটা ছিল y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই পরাবৃত্তের এই x বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটাই হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর দৈর্ঘ্য যেহেতু, তাহলে x বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে 4a, আর যেহেতু দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না সেই জন্য সেই নেগেটিভটা অ্যাভয়েড করার জন্য এখানে মডুলাস চিহ্ন দিতে হয়, যে অ্যাক্সিডেন্টলি যদি এর মান বসালেও যদি নেগেটিভ চলে আসে যাতে পজিটিভ আসে, সেই কারণে। তাহলে এখানে আমার এই যে x মাইনাস 4, অর্থাৎ এখানে এই যে x, এই যে সেইটা, এটা y, এখানে সেইটা, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এইটার সঙ্গে যেটা আছে সেটাই হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান এই যে -20 এর মডুলাস, এটা ইকুয়াল টু 20 একক। তাহলে অ্যান্সারে আমরা কি লিখছি? অ্যান্সারে লিখছি অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ চেয়েছিল, অক্ষের সমীকরণ পেয়েছিলাম y - 3 = 0। পরাবৃত্তের সমীকরণ পেলাম y - 3 হোল স্কয়ার, এটা ইকুয়াল টু -20 ইন্টু x - 4। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেলাম 20 একক। তাহলে এটাই অ্যান্সার হলো। তাহলে দেখতে পেলাম যে আমাদের পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকতে পারে, যেখানে দ্বিঘাতের সমীকরণ নাও দেওয়া থাকতে পারে। অর্থাৎ আমি এটা বোঝাতে চেয়েছি যে যদি উপকেন্দ্র এবং দ্বিঘাক্ষ দুইটার সমীকরণই দেওয়া না থাকে, তার যে কোনো একটা দেওয়া থাকলো আর একটা দেওয়া থাকলো না, সেই ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ কি করে নির্ণয় করতে হয়। আমরা এই টাইপের আর একটা প্রবলেম দেখতে পারি, যেখানে উপকেন্দ্রও নাই, দ্বিঘাক্ষের সমীকরণও দেওয়া নেই। এরকম একটা প্রবলেম দেখব। প্রবলেমটা হলো কোন পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তদ্বয় -2 to -2, -4, -2, -2, -2, -4 হলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো এইখানে প্রথমে দেখেছো তোমরা কেন্দ্র এবং উপকেন্দ্র এবং দ্বিঘাক্ষের সমীকরণ দেওয়া থাকলে তার সমীকরণ কি করে বের করতে হয়। তারপরে আজকে আমরা দেখালাম উপকেন্দ্র দেওয়া আছে কিন্তু দ্বিঘাক্ষের সমীকরণ দেওয়া নেই, সেই ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ এবং তার যে প্রপার্টি আছে কি করে বের করতে হয়। এখন যে প্রবলেমটা এখানে আমাদের সামনে, সেই প্রবলেমে দেখা যাচ্ছে যে তার উপকেন্দ্র দেওয়া নেই, দ্বিঘাক্ষের সমীকরণও দেওয়া নেই, দুইটার কোনোটাই দেওয়া নেই। সেই ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ কিভাবে বের করব। দেখো আমরা বলেছি যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য তার চিত্র আমাদের যথেষ্ট হেল্পফুল হয়। এই চিত্রটা আমরা আছি এবং যেখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ মেনশন করার প্রয়োজন পড়বে না সেখানে আমরা করার চেষ্টাও করব না। এই হলো পরাবৃত্ত, এটা তার অক্ষ, এটা দিলাম শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুতে একটা লম্ব রেখা টানলাম, এখানে দিলাম উপকেন্দ্র,
আর ঠিক সমান দূরে দিকাক্ষ টানলাম, এখানে উপকেন্দ্রিক লম্ব দিলাম, এটার দিকাক্ষের নাম দিলাম এম জেড এম ড্যাশ, আর উপকেন্দ্রিক লম্বের নাম দিলাম এল এল ড্যাশ। এখানে দেখো দেওয়া আছে আমার -2 আর এটায় -2 -4। শুধু এই উপকেন্দ্রিক লম্বের প্রান্তদ্বয় দেওয়া আছে, এর উপর নির্ভর করে আমার এই পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে। আমাদের কিন্তু মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য মূলত আমার দুইটা জিনিস প্রয়োজন, সেটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং তার দিকাক্ষের সমীকরণ। কি করে আমরা এই দুইটা জিনিস পেতে পারি? যদি দেওয়া থাকে ভালো, যদি দেওয়া না থাকে তাহলে সবসময় আমাদের চেষ্টা করতে হবে কি করে উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং দিকাক্ষের সমীকরণ নির্ণয় করা যায়। এখানে দেখো আমরা উপকেন্দ্রিক লম্বের ডেফিনেশনেই বলি জেনেছি যে উপকেন্দ্রের ভিতর দিয়ে অঙ্কিত লম্বই হলো উপকেন্দ্রিক লম্ব। তাহলে এই যে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয় দেওয়া আছে, সেই উপকেন্দ্রিক লম্বটা তো উপকেন্দ্রের ভিতর দিয়ে যাচ্ছে, এবং এই যে উপকেন্দ্রটা উপকেন্দ্রিক লম্বের মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার যে সূত্র আছে ভুজদ্বয়ের সমষ্টি বাই 2 কোটিদ্বয়ের সমষ্টি বাই 2, সেখান থেকে আমরা এই উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করে ফেলতে পারবো। এখন যখন উপকেন্দ্রের স্থানাঙ্ক বের হলো, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের হওয়ার সাথে সাথে আমাদের আর একটা জিনিস বের করার প্রয়োজন পড়বে। সেটা কি? সেটা হলো আমার দিকাক্ষের সমীকরণ। তো দিকাক্ষের সমীকরণ আগের বার দেখো যে আগের অঙ্কটায় উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, আমরা অক্ষের সমীকরণ পেয়ে গেছিলাম এবং সেটার উপর ডিপেন্ড করে আমরা জেড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছিলাম। কিন্তু এইবার এই সুযোগটাও আমাদের সামনে নেই, তার কারণ এই বিন্দুর স্থানাঙ্ক নাই, যার উপর ভিত্তি করে আমি অক্ষের সমীকরণ বের করব এবং জেড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, সেই সুযোগটা আমাদের সামনে নেই। তাহলে এইবার দুইটা ল্যাক আছে বিষয়, সেটা হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া নেই, আবার দিকাক্ষের সমীকরণ তো দেওয়া নেই। তাহলে আগের বারের মতো চিন্তা করলে এবার হবে না। এবার দেখো যখন উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করে ফেলবো, উপকেন্দ্রটা বের হলে শুধু দিকাক্ষের সমীকরণ নির্ণয় করার প্রয়োজন পড়বে। তা এই যে এল এল ড্যাশ, এই রেখার সমান্তরাল কিন্তু দিকাক্ষ, এই দিকাক্ষটা উপকেন্দ্রিক লম্বের সমান্তরাল। তা আমি এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি পেয়ে যাই, তাহলে সেই রেখার লম্ব সমান্তরাল রেখার সমীকরণই তো হবে দিকাক্ষের সমীকরণ। এখন সেই সমান্তরাল রেখার সমীকরণে একটা ধ্রুবক পদ আসবে, সেই ধ্রুবক পদের মান বের করার জন্য আগের বার যেমন জেড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার ছিল, এবার কিন্তু সেই জেড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা নেই বা করার সুযোগও নেই। সেক্ষেত্রে বিকল্প উপায়ে আমার সেই ধ্রুবক পদের মান বের করতে হবে, আর বের করলেই অঙ্ক সলভ হয়ে যাবে। তো সেটা করার চেষ্টা করছি আমরা। ধরি উপকেন্দ্র এস, দিকাক্ষ এম জেড এম ড্যাশ, উপকেন্দ্রিক লম্ব এল এল ড্যাশ, যেখানে এল -2 টু এল ড্যাশ -2 -4, যেগুলো দেওয়া ছিল সেগুলোকে আমরা নামকরণ করে নিলাম। উপকেন্দ্রের স্থানাঙ্ককে আমরা উপকেন্দ্রকে আমরা এস দিয়ে প্রকাশ করেছি, দিকাক্ষকে এম জেড এম ড্যাশ দিয়ে প্রকাশ করেছি, উপকেন্দ্রিক লম্বকে এল এল ড্যাশ দিয়ে প্রকাশ করেছি, যেখানে এল বিন্দুর স্থানাঙ্ক এত, এল ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক এত। তাহলে অতএব এস এর স্থানাঙ্ক কত হবে? ভুজদ্বয়ের সমষ্টি বাই 2 কোটিদ্বয়ের সমষ্টি বাই 2, বা কত হচ্ছে -2 -2 -4, 2 দিয়ে ভাগ করলে -2 আর এখানে -1। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পেলাম -2 -1।
উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়েছি, সেটা হলো -2 -1। এবার নিয়ামক রেখা সমীকরণ পেলেই হয়ে গেল, কিন্তু নিয়ামক রেখা সমীকরণ আপাত দৃষ্টিতে পাওয়া বেশ ঝামেলার মনে হচ্ছে। তার কারণ আমার এটা দেওয়া নেই, এটা দেওয়া নেই, আবার এই অক্ষের সমীকরণও দেওয়া নেই, শুধু এই দুইটা জিনিস দেওয়া আছে। তাহলে এই বিন্দু আর এই বিন্দু সংযোজক রেখার যদি সমীকরণ বের করতে পারি, তার সমান্তরাল রেখার সমীকরণ নিতে হবে নিয়ামক রেখার সমীকরণ। সেই কাজটা করছি। এল ড্যাশ এর সমীকরণ, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র আমরা জানি। বুঝ দাও x minus x1 minus minus a plus 2 divided by x1 minus x2 minus minus a plus 2, এটা equal to y minus y1 minus y2, x plus 2 by 0, এটা equal to y minus 2 by 6, বা x plus 2 equal to 0। তাহলে আমাদের এল ড্যাশের সমীকরণ বের হলো x plus 2 equal to 0। এই এল ড্যাশের সমীকরণ বেরিয়ে গেছে। যেহেতু এইবার এই mz is parallel to এল ড্যাশ, অতএব m ড্যাশ এর সমীকরণ সমান্তরাল সরলরেখার সমীকরণে x এবং y এর সহগের কোনো পরিবর্তন হয় না, শুধু ধ্রুবক পদের পরিবর্তন হয়। তাহলে লিখতে পারি x plus k equal to 0। এই যে এটা সমীকরণ বের হলো x plus k সমান 0। দেখো এইখানেই বিষয়টা, এই যে k এর মান বের করার জন্য আমার যে কোনো বিন্দু দিয়ে পাস করানোর কথা ছিল, কিন্তু এখানে সেই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নেই, যে বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারছি না। তাহলে আমার বিকল্প পথের কথা চিন্তা করতে হবে, কি করে আমি এই কে এর মান বের করতে পারবো এবং সমীকরণটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে যেহেতু ওভাবে পারছি না, তাহলে এক কাজ করি, যে এই চলার পথের উপরে একটা বিন্দু ধরে নিই, পি অফ এক্স ওয়াই, এই এস পি যোগ করে দিলাম আর পি এম যোগ করে দিলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে সংজ্ঞা অনুসারে SP সমান PM বা SP স্কয়ার সমান PM স্কয়ার, বা SP এই বিন্দুর স্থানাঙ্ক -2 -1, তাহলে x plus 2 whole square plus y plus 1 whole square, এটা ইকুয়াল টু এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব x plus k এর মডুলাস ডিভাইডেড বাই রুট অফ 1 এর হোল স্কয়ার। তো এটা করলে থাকছে কত, x plus 2 whole square plus y plus 1 whole square, এটা ইকুয়াল টু x plus k whole square। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। দেখো এখানে কে এর মান যদি আমার জানা থাকতো তাহলে কিন্তু সমীকরণ বেরিয়ে যেত, কিন্তু কে এর মান আমরা পাইনি এখনো। তো কে এর মানটা বের করবো কি করে? তাহলে এই সমীকরণটা তো আমার, এই যে এখানে একটা বিন্দু ছিল -2 -1 -2 +2 ছিল, এই পরাবৃত্তটা তো এই বিন্দু দিয়েও যাচ্ছে আবার এই বিন্দু দিয়েও যাচ্ছে। এই যে সেই পরাবৃত্তের সমীকরণ আমরা যেটা পেলাম, সেই পরাবৃত্তের সমীকরণটা তো সেই এই বিন্দু দিয়েও যাচ্ছে, অর্থাৎ এল ড্যাশ দিয়ে পাস করছে আবার এল দিয়েও পাস করছে। আমরা যদি এটাকে এই বিন্দু দিয়ে পাস করাই কিংবা এই বিন্দু দিয়ে পাস করাই, তাহলেই কিন্তু কে এর মান পেয়ে যেতে পারি। আর কে এর মান পেয়ে গেলে আমাদের সমীকরণটা হয়ে যাবে। সেই কথা লিখছি, আমরা বিকল্প উপায় এটাই খুঁজে নিচ্ছি। কিন্তু 1 নং সমীকরণ -2 2 বিন্দুগামী, অতএব কি পাই, x এর মান -2, এই x এর মান -2 বসালে
এটা হলো 0, -2 + 2 হোল স্কয়ার মানে 0 প্লাস y এর মান হলো 2, 2 এর 3, 3 3 9, এটা ইকুয়াল টু -2, অর্থাৎ k - 2 হোল স্কয়ার, x এর মান -2। সেখান থেকে k - 2 এটা ইকুয়াল টু +-3, বা k সমান 2 + -3, বা k সমান হবে যদি প্লাস হয় তাহলে 5, মাইনাস হলে -1। তাহলে k এর মান এভাবে এই বিন্দু দিয়ে পাস করে, এই বিন্দু দিয়ে পাস করলেও তুমি একই রেজাল্ট পেতে। তা আমরা একটা বিন্দু দিয়ে পাস করিয়ে আমরা k এর মান পেলাম 5 আর -1। এখন এই যে আমার তো এই k এর মানটা খুঁজছিলাম, k এর মান বসালেই তো সমীকরণ পেয়ে যাওয়ার কথা। এইবার তাহলে 1 নম্বরে k এর মান বসিয়ে, k যেহেতু দুইটা মান আলাদা করে বলতে হবে, k = 5 হলে সমীকরণ কি হবে? k = 5 হলে সমীকরণ হবে x + 2 হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার, এটা ইকুয়াল টু k = 5, x + 5 হোল স্কয়ার। এই যে 5 বসালাম, এটা ক্যালকুলেশন করব, y + 1 হোল স্কয়ার এটা ইকুয়াল টু x + 5 হোল স্কয়ার মাইনাস x + 2 হোল স্কয়ার, বা y + 1 হোল স্কয়ার এটা ইকুয়াল টু a স্কয়ার - b স্কয়ার, ফর্মুলা a + b ইনটু a - b, বা y + 1 হোল স্কয়ার এটা ইকুয়াল টু 2x + 7 ইনটু x কেটে গেল 3, 5 থেকে 2 গেলে থাকে 3, বা y + 1 হোল স্কয়ার এটা ইকুয়াল টু 3 ইনটু 2x + 7। এভাবে এখানে आंसर লিখে দিতে পারো, কিন্তু আমাদের এই জায়গায় একটু কাটাকাটি করে ছোট হবে, সেজন্য আমরা হিসাবটা করে দেখাচ্ছি। এটা যদি ফর্মুলা ভাঙাই তাহলে y² + 2y + 1 মাইনাস 6x 3 7 21 মাইনাস 21 এটা ইকুয়াল টু 0, বা y² + 2y মাইনাস 6x মাইনাস 20 ইকুয়াল টু 0। একটা ইকুয়েশন আসছে আমার y² + 2y মাইনাস 6x মাইনাস 20 ইকুয়াল টু 0, একটা বের হলো। k এর মান 5 বসিয়ে ঠিক একইভাবে k এর মান যদি, তাহলে একটা সমীকরণ পেলাম আমরা, অ্যান্সার একটা পাচ্ছি y² + 2y মাইনাস 6x মাইনাস 20 ইকুয়াল টু 0 একটা পেলাম। এবার আর একটা k = -1 হলে সমীকরণ কত হবে? এটাতে x + 2 হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার এটা ইকুয়াল টু x - 1 হোল স্কয়ার, বা y + 1 হোল স্কয়ার এটা ইকুয়াল টু x - 1 হোল স্কয়ার মাইনাস x + 2 হোল স্কয়ার। সেখান থেকে লিখতে পারি y + 1 হোল স্কয়ার এটা ইকুয়াল টু a স্কয়ার - b স্কয়ার, ফর্মুলা a + b ইনটু a মাইনাস b। সেখান থেকে y + 1 হোল স্কয়ার এটা ইকুয়াল টু হবে 2x + 1, x আর x 2x, 2 - 1 করলে 1, আর এখানে x কাটা তাহলে -3। সেখান থেকে y² + 2y + 1 মাইনাস প্লাস 6x + 3 এটা ইকুয়াল টু 0। সেখান থেকে y² + 2y + 6x আর 3 আর 4 এটা ইকুয়াল টু 0, y² + 2y + 6x + 4 ইকুয়াল টু 0। তাহলে আরেকটা অ্যান্সার পেলাম y² + 2y + 6x + 4 এটা ইকুয়াল টু 0। তাহলে এটাই হলো পরাবৃত্তের সমীকরণ। তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করেছি আজকে
যে পরাবৃত্তের উপকেন্দ্র এবং দ্বিকাক্ষের সমীকরণ যদি দেওয়া না থাকে তাহলে কি করে তার সমীকরণ নির্ণয় করা হয়। গতদিন পর্যন্ত তোমরা করেছিলে উপকেন্দ্র এবং দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া থাকলে তার সমীকরণ নির্ণয় করা SP = PM এর সাহায্যে। আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে উপকেন্দ্র এবং দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া না থাকলেও তার সমীকরণ নির্ণয় করা যায়। এখানে একটা বিষয়, কিন্তু যখন উপকেন্দ্র এবং দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া না থাকে তখন অনেকগুলো বিষয় চলে আসে, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। প্লাস এই যে লাস্টে যে অঙ্কটা করলাম আমরা, ক্যালকুলেশন একটু বড় মনে হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের ধৈর্য রাখতে হবে, যাতে ধৈর্য হারায় না ফেলো। ক্যালকুলেশন করতে গিয়ে তোমাদের অধৈর্য হলে চলবে না, মাথা ঠিক রেখে ঠান্ডা রেখে ক্যালকুলেশন করতে হবে, এবং তাহলেই অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তা আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থেকে যায় তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেল ইন্দ্রজিৎ স্যার, এখানে সার্চ করে এই সমন্বিত আরও যে প্রবলেম থাকে বা আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। তা আজকের অনলাইন ক্লাস এখানেই আমি শেষ করতে চাচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্যে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।